নমস্কার। সুভাষ রায় টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি আমার আলোচনার মধ্যে রাখব 2026 মাধ্যমিক পরীক্ষার দিকে লক্ষ্য রেখে ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায়ের যে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, প্রশ্নগুলো নিয়ে আলোচনা এরপর কোনো ভিডিওতে আমি করব। আজকে শুধুমাত্র প্রশ্নগুলো সম্পর্কেই আলোচনা করার জন্য এই ভিডিওটি 2026 মাধ্যমিকের দিকে লক্ষ্য রেখে। তার আগে বলে রাখি যে আমার আলোচনা যদি আপনারা মনে করেন আপনাদের সন্তানের উপকারে আসবে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যত পারবেন ভিডিওটিকে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে সকল ছাত্রছাত্রীর কাছে আমার এই আলোচনা পৌঁছে যায়। শুরু করছি আজকের আলোচনা মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। দেখো, এখান থেকে এবছরের প্রথমেই 1 নম্বরের প্রশ্ন কি আসবে না আসবে এখন বলা খুব মুশকিল। এটা মোটামুটি অক্টোবর নাগাদ আমি আলোচনা করব 1 নম্বরের প্রশ্নগুলো সম্পর্কে। অধ্যায় ভিত্তিক আগে 2, 4 এবং 8 নম্বরে যে প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনার মধ্যে রাখছি। দেখো, প্রথমেই আমাদের একটি রয়েছে যে সংস্কার এবং সংস্কারে বিভিন্ন পত্র পত্রিকা এবং গ্রন্থ, এর মধ্যে প্রথমেই আসতে পারে এবং এই সংস্কারের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী বা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে মধ্যবিত্ত সম্প্রদায়। সুতরাং একটি প্রশ্ন আসতেই পারে, মধ্যবিত্ত বলতে গেলে কাদের বলা হয়? তাহলে মধ্যবিত্ত হচ্ছে উচ্চবিত্ত এবং নিম্নবিত্তের মাঝামাঝি সম্প্রদায়। বা অন্যরকমভাবে বলতে পারি যে অষ্টাদশ শতাব্দীতে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে যে সমস্ত ভারতীয় সরকারি চাকুরিকে তাদের প্রধান জীবিকা বলে বেছে নেয়, তারাই মধ্যবিত্ত নামে পরিচিত। সকলেই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বৈশিষ্ট্যের মধ্যে পড়বে। এরা শহরের বাসিন্দা, এরা সমাজ সংস্কারের ধারক ও বাহক। 1829 খ্রিস্টাব্দে নীলরতন হালদার তার বঙ্গদূত পত্রিকাতে প্রথম এই মধ্যবিত্ত শব্দটি ব্যবহার করেছিলেন। এটা মনে রেখো, 1829 খ্রিস্টাব্দে বঙ্গদূত পত্রিকাতে নীলরতন হালদার প্রথম মধ্যবিত্ত শব্দটি ব্যবহার করেন। তারপরে যে প্রশ্নটি আছে 4 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বামাবোধিনী পত্রিকা। যে বামাবোধিনী পত্রিকা, এটা হচ্ছে নারীবাদী একটি পত্রিকা। বামা শব্দের অর্থ হচ্ছে নারী। বামাবোধিনী পত্রিকার 1863 সালে উমেশচন্দ্র দত্তের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল। উমেশচন্দ্র দত্ত ব্রাহ্মণ নেতা ছিলেন। উমেশচন্দ্র দত্ত কলকাতা সিটি কলেজের অধ্যাপক, কেশবচন্দ্র সেনের অনুগামী। বামাবোধিনী পত্রিকার মুখ্য উদ্দেশ্য কি ছিল? মুখ্য উদ্দেশ্য ছিল নারী জাতির সামগ্রিক কল্যাণ। এবং এখানে একটি তথ্য সন্ধানী প্রশ্ন মনে রেখো, এই বামাবোধিনী পত্রিকার হাত ধরে বাংলার প্রথম সার্থক মহিলা কবি কামিনী রায়ের কিন্তু সাহিত্যের জগতে আত্মপ্রকাশ। বামাবোধিনী পত্রিকার পরেই আমাদের রয়েছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা একটা টিকা আসতে পারে 4 নম্বরের। আলাদা করে প্রশ্ন আসতে পারে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার জনপ্রিয়তায় হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের অবদান। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কিন্তু বাংলার দ্বিতীয় ফিল্ড জার্নালিস্ট। প্রথম শিশির কুমার ঘোষ, দ্বিতীয় হচ্ছেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নীলকর সাহেবদের যে অত্যাচার, সেই অত্যাচারের কাহিনী তিনি গ্রামে গ্রামে ঘুরে দেখতেন এবং তার পত্রিকার মধ্যে প্রকাশ করতেন। এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশ পেয়েছিল 1853 খ্রিস্টাব্দে। 1853 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশ, যেটা তোমার ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপত্র রূপে। তারপর তখন প্রকাশক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ এবং সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ এবং স্বত্বাধিকারী ছিলেন মধুসূদন রায়। তারপরে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সেটা কিনে নিয়েছিলেন। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় মানসিক অবসাদে যখন ভুগছিলেন, তখন আবার কিছুদিনের জন্য গিরিশচন্দ্র ঘোষ, তারপরে কৃষ্ণদাস পাল, যাকে রিচার্ড টেম্পল মহারানীর বিরোধী পক্ষ বলে চিহ্নিত করেছিলেন, এবং 1892 খ্রিস্টাব্দে রাজকুমার সর্বাধিকারীর হাত ধরে এই পত্রিকাটি দৈনিক পত্রিকা রূপে আত্মপ্রকাশ করে। প্রথমে হিন্দু প্যাট্রিয়ট ইংরেজি পত্রিকা রূপে আত্মপ্রকাশ করলেও বা প্রকাশিত হলেও সেটি পরবর্তীকালে বাংলা পত্রিকা রূপে এর পথ চলা শুরু। এরপরেই আমাদের তৃতীয় আলোচনার মধ্যে রয়েছে কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাঁচার নকশা। নব্য ইংরেজি শিক্ষিত বাবু সম্প্রদায়ের ইংরেজ অনুকরণ প্রিয়তার প্রতি
ব্যঙ্গ করে এই হুতম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহ রচনা করেন। এখানে প্রশ্ন পড়তেই পারে যে হুতম প্যাঁচার নকশা গ্রন্থে তৎকালীন সমাজের যে চিত্র ফুটে উঠেছে আলোচনা করো, পড়তেই পারে। এমনকি এক বছর মাধ্যমিক এসেছেও, আমি সালটা বলতে পারছি না এই মুহূর্তে, কিন্তু এক বছর মাধ্যমিক এসেছে, এই হুতম প্যাঁচা থেকে আসতেই পারে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো নীলদর্পণ, নীলদর্পণ নাটক দীনবন্ধু মিত্রের। দীনবন্ধু মিত্র কিন্তু এই নীলদর্পণ নাটক স্বনামে রচনা করেননি, তিনি ছদ্মনামে রচনা করেছিলেন। অনেকটা বড় ছদ্মনাম নিয়েছিলেন, নীলকর বিষধর দংশনকাতর প্রজানিকর ক্ষেম করেন কেনচিত প্রতিকণা বিপ্রণীতম। কিন্তু এত বড় ছদ্মনাম তোমাদের মনে রাখার প্রয়োজন নেই, তোমরা কেবল মনে রাখবে কি নীলকর বিষধর দংশনকাতর প্রজানিকর ক্ষেম করেন কেনচিত প্রতিকণাবি, এতটা মনে রাখার প্রয়োজন নেই। শেষের অংশটা কেনচিত প্রতিকণাবি ছদ্মনামে নীলদর্পণ নাটক রচনা করেছিলেন। এই নীলদর্পণ নাটক আমাদের দেশের প্রথম জাতীয়তাবাদী ভাবধারার বিকাশ ঘটিয়েছিল। প্রথম যখন এটা মঞ্চস্থ হয়েছিল, উড সাহেব চরিত্রে অর্ধেন্দুশেখর মুস্তাফি অভিনয় করেছিলেন, আর আদুরি চরিত্রে অভিনয় করেছিলেন অমৃতলাল বসু। সেখানে একটি দৃশ্য আছে যে আদুরির শাড়ি ধরে টান দেবে উড সাহেব, অর্থাৎ আদুরিকে অমৃতলাল বসু, আর উড সাহেবের চরিত্রে অভিনয় করেছিলেন অর্ধেন্দুশেখর মুস্তাফি। বিদ্যাসাগর তাদেরকে ঠিক থাকতে পারেননি, তিনি জুতো ছুড়েছিলেন উড সাহেবের মুখে। নাটকটা সেখানে বন্ধ হয়ে গিয়েছিল। এ কাহিনী যদি কেউ শুনতে চাও আমাকে মেসেজ করো, আমি জানিয়ে দেবো পুরো কাহিনীটা। তাহলে সেই দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক রয়েছে। নীলদর্পণ নাটকে নীলকর সাহেবদের উপর যে অত্যাচার, সেই অত্যাচারের কাহিনী, কিভাবে জনগণ সমবেত প্রচেষ্টায় নীলকর সাহেবদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সে কাহিনী কিন্তু রয়েছে। পরবর্তীকালে এই নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ হয়েছিল দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর শিরোনামে, যেটা মাইকেল মধুসূদন দত্ত অনুবাদ করেছিলেন বলে মনে করা হয়, কিন্তু তার মধ্যে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায় ইংরেজি অনুবাদে, যে কারণে সমালোচকেরা সেটা মাইকেলের অনুবাদ বলে মনে করেন না। এবং জেমস লং তার ছাপাখানায় এটিকে প্রকাশ করেছিলেন, জেমস লং ইংরেজি অনুবাদটিকে, আর হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করেন, যে কারণে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এবং জেমস লং এর উপর শাস্তির খাড়া নেমে এসেছিল বাংলায়। তাই তখন একটা ছড়া প্রকাশিত হয়েছিল যে নীল বানরে সোনার বাংলা করলে এবার ছাড়কার, অসময়ে হরিশ বলল লংয়ের হলো কারাগার। লং সাহেবের জরিমানার টাকা আদালত কক্ষে উপস্থিত থেকে কালীপ্রসন্ন সিংহ দিয়ে দিয়েছিলেন 1000 টাকা, সঙ্গে সঙ্গে কালীপ্রসন্ন সিংহ। কিছুক্ষণ আগে যেটা বললাম হুতুম প্যাঁচার নকশা, সেই হুতুম প্যাঁচার নকশা গ্রন্থের রচয়িতা। পরবর্তী প্রশ্ন আছে গ্রামবার্তা প্রকাশিকা। এই গ্রামবার্তা প্রকাশিকা থেকে সম্ভবত বছর একটা 2 নম্বরের প্রশ্ন এসেছিল 2025-এ। তা সত্ত্বেও গ্রামবার্তা প্রকাশিকা প্রথম ব্যতিক্রমী পত্রিকা, কারণ গ্রাম থেকে প্রকাশিত হতো, এবং এতদিন পর্যন্ত যে পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে সেই পত্রিকাতে কোনোদিন কিন্তু গ্রামের মানুষের, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দৈন্যতার কথা কিন্তু প্রকাশিত হয়নি, এই পত্রিকাতে প্রথম। এবং হরিনাথ মজুমদার এই পত্রিকা সম্পাদনার ক্ষেত্রে সাধারণ মানুষের সমব্যথী হওয়ার জন্য নিজের নামের আগে কাঙাল শব্দটি ব্যবহার করতেন। এখানে দুটো প্রশ্ন কিন্তু, একটা হচ্ছে হরিনাথ মজুমদারকে নিজের নামের আগে কাঙাল শব্দটি ব্যবহার করতেন কেন, আর গ্রামবার্তা প্রকাশিকা কেন ব্যতিক্রমী পত্রিকা। তাহলে প্রথম অংশের মধ্যে এই কয়েকটাই রয়েছে। দ্বিতীয় অংশের মধ্যে রয়েছে আমাদের এখানকার ঊনবিংশ শতাব্দীর বাংলার শিক্ষা সংস্কার। বাংলার শিক্ষা সংস্কার, তাহলে দেখো ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার আগে আমাদের দেশের শিক্ষাটা কীরকম। আমাদের দেশের শিক্ষা ছিল হিন্দু এবং মুসলমান দুটো সম্প্রদায়ের মধ্যে বিভক্ত। হিন্দুদের শিক্ষা ছিল টোল পাঠশালা চতুষ্পাঠীর মধ্যে সীমাবদ্ধ, আর মুসলমানদের শিক্ষা ব্যবস্থা সীমাবদ্ধ ছিল মক্তব এবং মাদ্রাসার মধ্যে। ব্রিটিশদের আগমনের পর এই যে পাশ্চাত্য শিক্ষা, আধুনিক যে শিক্ষা, সেই শিক্ষার প্রবর্তন ঘটে। কিন্তু ব্রিটিশরা এদেশে আগমনের পর প্রথম থেকেই কিন্তু পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে মনোনিবেশ করেনি। প্রথম প্রশ্ন পড়তেই পারে কিন্তু, ব্রিটিশ শাসনের প্রথম পর্বে এদেশে তারা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মনোনিবেশ করেনি কেন? তার পিছনে 3টি কারণ। যে ব্রিটিশরা এসেছিল ব্যবসা বাণিজ্য করতে, এদেশের শিক্ষার খাতে টাকা ব্যয় করে তারা অর্থের অপচয় করতে চায়নি। দ্বিতীয়ত, ভারতবর্ষের শিক্ষা ছিল ধর্মীয় শিক্ষা, সেখানে আধুনিক শিক্ষার প্রবর্তন ঘটিয়ে তারা ভারতীয়দের ধর্মে আঘাত দিতে চায়নি। আর তৃতীয়ত আমরা বলতে পারি যে তারা মনে করেছিল ভারতীয়দের মধ্যে যদি আধুনিক শিক্ষার বা পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন ঘটানো হয় তাহলে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটবে। তাই তারা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে প্রথম দিকে মনোনিবেশ হয়নি। তার প্রমাণ দেখে নাও, পরপর প্রথম ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত গবেষণামূলক প্রতিষ্ঠান 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা। আরবি ফার্সি শিক্ষা, কারণ তখন দেখো আইনের প্রয়োজন হয়ে পড়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপন করেছিলেন ওয়ারেন হেস্টিংস, যার প্রথম বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। এলিজা ইম্পের কথা যখন এলে একটা কথা বলে দিই,
স্যার এলিজা ইম্পেস সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি মিথ্যা অভিযোগে আমাদের ভদ্রপুর কালীপুরের রাজা মহারাজ নন্দকুমারকে ফাঁসি দিয়েছিলেন, যেটা ইতিহাসে জুডিশিয়াল মার্ডার নামে পরিচিত। মনে রেখো, জুডিশিয়াল মার্ডার, মহারাজ নন্দকুমারের যে ফাঁসি। তাহলে সেই সুপ্রিম কোর্টের জন্য বিচারের প্রয়োজন। এবং তখন দেখো ভারতবর্ষে কিন্তু মুসলমান শাসন এবং মুসলমানদের হাত ধরেই এদেশে আইনের প্রবেশ। আইনের সমস্ত ভাষা হচ্ছে আরবি ফার্সি। তাই কোম্পানির কর্মচারীদের সেই আরবি ফার্সি ভাষার মধ্য দিয়ে এদেশে আইনের সঙ্গে সম্পর্কিত করে তোলার জন্যই কিন্তু কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠা 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস করেছিলেন। তারপরে এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে প্রাচ্য ভাষা গবেষণার জন্য। বারাণসীতে জোনাথন ডানকান প্রতিষ্ঠা করেছিলেন 1792 কলকাতা সংস্কৃত কলেজ। আবার ওই 1792 খ্রিস্টাব্দে বাংলার সমাজ দেখে আঁতকে উঠেছিলেন চার্লস গ্রান্ট, যে কারণে তিনি ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রয়োজনীয়তার কথা উপলব্ধি প্রথম করেছিলেন। কিন্তু তার কথাকে সেদিন কেউ কর্ণপাত করেনি। অবজারভেশন নামক একটি পুস্তিকা প্রকাশ করে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা প্রয়োজনীয়তার কথা প্রথম বলেছিলেন চার্লস গ্রান্ট, কিন্তু তার কথাকে কেউ সেদিন মান্যতা দেয়নি। এরপরেই আমরা দেখতে পাই 1800 খ্রিস্টাব্দে ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করলেন লন্ডন থেকে আগত ব্রিটিশ সিভিলিয়নদের এদেশীয় ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য। কারণ তারা যদি এদেশের ভাষা এবং সংস্কৃতিকে সম্পর্কে না জানে এদেশকে শাসন করবে কি করে? যে কারণে ওই ফোর্ট উইলিয়াম কলেজ, এর আগে হেইলবেরি কলেজে ব্রিটেনে শিক্ষা দেওয়া হতো, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হলো। এই সময় পর্ব থেকে বিভিন্ন দেশ থেকে খ্রিস্টান মিশনারিদের ভারতবর্ষে আগমন করতে থাকে। এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে 8 নম্বরে, ভারতবর্ষে আধুনিক শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান। এটাকে কিন্তু করতেই হবে। খ্রিস্টান মিশনারিদের অবদান, সেটা শ্রীরামপুর মিশনারি, জেসুইট মিশনারি, তারপরে স্কটিশ মিশনারি, লন্ডন মিশনারিজ প্রভৃতি, তারা কি স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। সেটা যদি মনে করো যে তোমাদের এটা তৈরি করতে অসুবিধা হচ্ছে, আমাকে মেসেজ করো, আমি পাঠিয়ে দেবো। আমার নোটস আকারে তৈরি করা রয়েছে। তারপরেই একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বা প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক। তবে এটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসতেই পারে, 4 নম্বরের আলাদা করে আসবে না, কোনো 8 নম্বরের প্রশ্নের একটি পার্ট হিসাবে আসতে পারে। 8 নম্বরের প্রশ্ন 3+5 হিসাবে আসে, সেই 3 নম্বরের প্রশ্ন হিসাবে প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব। কিভাবে সূচনা ঘটেছিল? ব্রিটিশ পার্লামেন্ট 1813 সালে সনদ আইন জারি করে ভারতীয় শিক্ষার উন্নয়নের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা দানের কথা ঘোষণা করে। এবার সেই টাকাটা ভারতবর্ষে প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষা, কোন শিক্ষা খাতে ব্যয় হবে, এই নিয়ে শিক্ষাবিদরা দুটো গোষ্ঠীতে ভাগ হয়ে যায়। তাদের মধ্যে একটি বিতর্কের সূচনা ঘটে, যে বিতর্কটির নাম হচ্ছে প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক। অনেকে বলে থাকেন বা অনেক বইয়ের মধ্যে লেখা রয়েছে 1823 খ্রিস্টাব্দে জিসিপিআই, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি গঠনের পর প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্কের সূচনা, তা কিন্তু নয়, তার আগে থেকেই। এই 1813 সনদ আইনের ওই যে ঘোষণা, শিক্ষার উন্নয়ন সংক্রান্ত 1 লক্ষ টাকা দানের ঘোষণা, সেই টাকাটা কোন শিক্ষা খাতে ব্যয় হবে এই নিয়েই কিন্তু বিতর্ক। এবং এই সময় পর্বে বেশ কিছু পাশ্চাত্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতবর্ষে প্রথম ভারতীয়দের উদ্যোগে প্রতিষ্ঠিত পাশ্চাত্য শিক্ষা প্রতিষ্ঠান বলতে গেলে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত অ্যাংলো হিন্দু স্কুল, ডেভিডিয়ারের হিন্দু কলেজ, পটলডাঙ্গা একাডেমি ডেভিডিয়ারের। আর এদেশের প্রথম মহিলা স্কুল বলতে গেলে খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে শ্রীরামপুর মিশনারিদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল ফিমেল জুভেনাইল সোসাইটি। তারপরেই আমাদের আলোচনার মধ্যে রয়েছে ভারতবর্ষের শিক্ষা বিস্তার। এই শিক্ষা বিস্তারে 4 জন বিখ্যাত ব্যক্তি, যে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে 4 জন কোথায়, 5টা প্রশ্ন রয়েছে। ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান। রাজা রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে কি অবদান গ্রহণ করেছিলেন, এটা অন্য কোনো ভিডিওতে আলোচনা করে দেব। পরবর্তী প্রশ্ন আছে যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব। এবং এখানে দেখো দুটো একটা কনফিউশনের প্রশ্ন আছে। রাজা রাধাকান্ত দেবের স্ত্রী শিক্ষা বিষয়ক একটা পুস্তিকা, স্ত্রী শিক্ষা বিধায়ক, দুটো কিন্তু একজনের রচনা নয়। একটি গৌরমোহন আঢ্যের রচনা বা গৌরমোহন বিদ্যালঙ্কারের রচনা, একটি হচ্ছে রাজা রাধাকান্ত দেবের রচনা। আমার পরবর্তী ভিডিও দেখলে পরে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে উঠবে। রাজা রাধাকান্ত দেব, যিনি দোলাচলময় একটা সময়ে জন্মগ্রহণ করেছিলেন, স্ত্রী শিক্ষা বিস্তারকে সমর্থন করেছিলেন, মেয়েদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারকে সমর্থন করেছিলেন,
সব ব্যবচ্ছেদকে মানে মরা মানুষকে কাটা মেডিকেল কলেজের উন্নতির জন্য, মেডিকেল ছাত্রদের উন্নয়নের জন্য সেটাকে সমর্থন করেছিলেন। অথচ সতীদাহ প্রথা রদ হোক বা বাল্যবিধবাদের পুনর্বিবাহ হোক এটা তিনি সমর্থন করেননি, যে কারণে রামমোহন রায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে তার বিরোধ বেঁধেছিল। তিনি রক্ষণশীল সমাজের প্রতিনিধিত্ব করেছিলেন। তারপরেই আমরা দেখতে পাবো যে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান। ঘড়ি বিক্রেতা ডেভিড হেয়ার, আমরা যেটা প্রেসিডেন্সি কলেজ দেখি, সেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বর্তমানে দেখছি কলকাতায়, সেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তখন ছিল হিন্দু কলেজ। ডেভিড হেয়ার। এছাড়াও ডেভিড হেয়ার কি করেছিলেন না করেছিলেন আমি অন্য ভিডিওতে আলোচনা করব। তারপরে আমরা দেখতে পাবো পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেথুন সাহেবের অবদান। বেথুন সাহেব হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠা কলকাতায়, যেটা বেথুন কলেজ নামে পরিচিত, হিন্দু ফিমেল স্কুল। এখানকার প্রথম দুজন ছাত্রী হলেন মদন মোহন তর্কালঙ্কারের দুই কন্যা, ভুবনমালা এবং কুন্দমালা। আর মেয়েদের শিক্ষার জন্যই কিন্তু মদন মোহন তর্কালঙ্কার রচনা করেছিলেন শিশু শিক্ষা, যেখান থেকে তোমরা পড়েছো একাধিক কবিতা। তার মধ্যে সেই কবিতা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, সেই কবিতাটা যেমন রয়েছে, তেমনি আরেকটি বিখ্যাত কবিতা রয়েছে যে পাখি সব করে রব রাতি পোহাইলো কাননে কুসুম কলি সকলি ফুটিল। তাহলে শিক্ষা সংক্রান্ত থেকে এই কয়েকটা বিষয়। এছাড়াও রয়েছে দেখো ভারতবর্ষের মেডিকেল কলেজ, চিকিৎসার উন্নয়নে মেডিকেল কলেজ। 1835 খ্রিস্টাব্দে মেডিকেল কলেজ উইলিয়াম বেন্টিংকের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। মেডিকেল কলেজের জন্য জমিদান করেছিলেন কিন্তু মতিলাল সিল তখনকার দিনের একজন জমিদার। সেই মেডিকেল কলেজের উন্নয়ন, এখান থেকে 2 নম্বরের প্রশ্ন যেমন একটা আসতে পারে, মেডিকেল কলেজে মধুসূদন গুপ্তের অবদান। মধুসূদন গুপ্ত কি করেছিলেন? মধুসূদন গুপ্ত প্রথম সাবব্যবচ্ছেদ করেছিলেন। কারণ দেখো আমাদের হিন্দুদের কাছে মানুষ মরে গেলে দেবতা হয়ে যায়, ঠাকুর হয়ে যায়। তাহলে সেই ঠাকুর দেবতার প্রতি তো আমরা ছুরি চালাতে পারি না, কারণ ঠাকুর দেবতা মরা মানুষ। কিন্তু মেডিকেলের স্বার্থে কিন্তু চিকিৎসার উন্নয়ন একান্ত আবশ্যক। চিকিৎসার উন্নয়নের জন্য চিকিৎসার উন্নয়নের জন্য কিন্তু মরা মানুষকে কাটা একান্ত আবশ্যক। কারণ দেখো আজ যারা 10ম শ্রেণীতে পড়ছো তাদের মধ্যে কেউ না কেউ ডাক্তার তো হবেই, অসংখ্য ডাক্তার বেরোবে। তাহলে সে মরা মানুষকে কাটলো না। আমার ধরো কোনো অ্যাপেন্ডিক্স হয়েছে, অপারেশন করা প্রয়োজন, হঠাৎ করে ছুরি ঢুকিয়ে দিলে পেটের মধ্যে। তুমি যদি কেটে না দেখো কোন জায়গায় অ্যাপেন্ডিক্স আছে, কিরকম অবস্থানে আছে, সেটা জানবে বা কি করে? যে কারণে মরা মানুষকে কাটা একান্ত প্রয়োজন। সেই সব ব্যবচ্ছেদ ঘটিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন, যুগান্ত সৃষ্টি করেছিলেন মধুসূদন গুপ্ত। তবে তাকে এ বিষয় নিয়ে অনেকে সহযোগিতা করেছিলেন, ডক্টর গুডিভ তার মধ্যে অন্যতম। এবং হিন্দু ধর্মে এটা নিষিদ্ধ ছিল, হিন্দু ধর্মে সব ব্যবচ্ছেদ নিষিদ্ধ ছিল। তার বিরুদ্ধে প্রতিবন্ধকতা করে তুলেছিলেন রাজা রাধাকান্ত দেবী। রক্ষণশীল হিন্দু সমাজের বিরুদ্ধে গিয়ে তিনি সব ব্যবচ্ছেদকে সমর্থন করেছিলেন। কলকাতা মেডিকেল কলেজ। এরপরে 2 নম্বর প্রশ্নের হিসাবে আসতেই পারে হার্ডিঞ্জের ঘোষণা, যার ঘোষণার মধ্য দিয়ে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার যে গতি, সেই গতি তো দ্রুত হয়ে ওঠে। 1844 সালে তিনি সেই ঘোষণাটা করেছিলেন। যে তার ঘোষণা কি ছিল? যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যে সমস্ত ভারতীয় তারা সরকারি চাকরি, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যে কোনো ব্যক্তি সরকারি চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। তারপরে আমরা দেখতে পাই 1854 খ্রিস্টাব্দে ভারতীয় শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা উডের প্রতিবেদন, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড ভারতবর্ষের শিক্ষার উন্নয়ন সংক্রান্ত একটি প্রতিবেদন ঘোষণা করেছিলেন, যেটা উডের প্রতিবেদন নামে পরিচিত। এছাড়াও অনেক বইয়ের মধ্যে উল্লেখ নেই প্রথম সরকারি শিক্ষা কমিশন, হান্টার কমিশন, দেখে রাখতেই হবে। আমার পরবর্তী ভিডিওতে হান্টার কমিশন সম্পর্কে, এই শিক্ষা সংক্রান্ত প্রত্যেকটা কমিশন সম্পর্কে কিন্তু আমি আমার যে আলোচনা সেই আলোচনাটা রাখবো। শিক্ষা সংক্রান্ত বিষয়ে আরেকটি প্রশ্ন হচ্ছে, আগে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হতো না। হিন্দু সমাজে একটি নীতি ছিল যে মেয়েরা শিক্ষিত হলে বাল্য বিধবা হবে। শুধু হিন্দু সমাজ নয়, মুসলমান সমাজেও। কারণ কিছুদিন আগে আমরা নিজের চোখে দেখেছি, মালালা ইউসুফজাই, আফগানিস্তানের একটা ছোট্ট মেয়ে, সর্বকনিষ্ঠ নোবেল জয়ী মালালা ইউসুফজাই, যে তালিবানি শাসনকে উপেক্ষা করে শিক্ষা লাভ করতে গেছিল, যে কারণে তালিবানিরা তাকে গুলি করেছিল। অদম্য ইচ্ছাশক্তি জেরে সে কিন্তু বেঁচে গেছে। আজকে কিন্তু পৃথিবীর নামকরা ব্যক্তি হয়ে গেছে মালালা ইউসুফজাই। একমাত্র তাকে ওই গুলি করার কারণ হচ্ছে শিক্ষা লাভ করতে। ব্রাহ্মণদের মধ্যে, হিন্দুদের মধ্যেও সেটা কিন্তু প্রচলিত ছিল যে আধুনিক শিক্ষা বা কেউ কোনো শিক্ষা, মেয়েরা শিক্ষা লাভ করতে পারবে না, বাল্য বিধবা হবে। ফলে বাবা মা কেউ মেয়েদেরকে স্কুলে ভর্তি করতো না। সেই স্ত্রী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান। এবং এখানে দেখো একটা কথা বলে রাখি, এক একজন সমাজ সংস্কারক এক একটা কাজ করেছিলেন। যেমন স্ত্রী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগর, সতীদাহ প্রথা রোধে রাজা রামমোহন রায়। প্রশ্ন আসতেই পারে কিন্তু দুটোই।
দুটোকে একই ধাঁচে লেখো, মুখস্থ রাখা মনে রাখা সহজ হবে, মুখস্থ সহজে থাকবে, পরীক্ষাতে লিখলে পরে ফুল মার্কসটা পাবে। দেখলে মনে হতে পারে যে দুটো একই রকম লেখা হয়ে গেছে, একটু আলাদা লিখলে পরে বেশি ভালো লাগতো। ভালো লাগা নিয়ে দরকার নেই, দরকার হচ্ছে নাম্বার ক্লাস 10-এ। তুমি বিষয়টাকে অনুধাবন করো, অন্তর দিয়ে বোঝো, লেখো, নাম্বার তুমি পাবে। এরপরে আমাদের পরবর্তী অংশ হচ্ছে 19 শতকের বাংলার সমাজ সংস্কার, বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্য। সমাজ সংস্কার, সমাজ সংস্কারের ক্ষেত্রে প্রথমেই হচ্ছে ব্রাহ্ম সমাজ। রাজা রামমোহন রায়ের প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজের প্রাথমিক পদক্ষেপ হিসাবে রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। এবার আত্মীয় সভা প্রতিষ্ঠার ঠিক পরবর্তী সময়ে, আত্মীয় সভা যখন প্রতিষ্ঠা করলেন রাজা রামমোহন রায়, সেই আত্মীয় সভা 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভাতে এবং 2 বছর পর ব্রাহ্ম সমাজে পরিণত হয়। এদেশে সমাজ সংস্কারের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজের অবদান অপরিসীম। রাজা রামমোহন রায়ের হাত ধরে শুধুমাত্র বিরোধিতা করা শুরু হয়েছিল, তারপরে রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর সেটা গতিশীল হয়ে পড়ে। 1843 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দিলে আবার ব্রাহ্ম সমাজ গতিশীল হয়। ব্রাহ্ম সমাজ দেবেন্দ্রনাথ ঠাকুরের পরবর্তীকালে সেই ব্রাহ্ম সমাজের দায়িত্বটা অর্পিত হয়েছিল, বা দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে ব্রাহ্ম সমাজে কেশবচন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গাঙ্গুলি, বিজয় কৃষ্ণ গোস্বামী, এদের যখন আগমন ঘটে ব্রাহ্ম সমাজ কিন্তু গতিশীল হয়ে ওঠে, এবং সবচেয়ে গতিশীল হয়ে উঠেছিল কার হাত ধরে? কেশবচন্দ্র সেনের হাত ধরে। সেই ব্রাহ্ম সমাজের সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান কিন্তু এলেও আসতে পারে। তারপরে দেখো প্রশ্ন রয়েছে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান। এদেশে প্রথম সতীদাহ প্রথা রদ করার চেষ্টা করেছিলেন মহামতি আকবর, কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন, মুসলমান ছিলেন বলে। হিন্দু ধর্মের সংস্কারে হাত দিয়ে তিনি কিন্তু সফল হতে লাভ করেননি, যে কারণে তিনি প্রথম দিকে হিন্দু ধর্ম গ্রহণ করেন। হিন্দু ধর্মের পরবর্তী সময়ে তিনি হিন্দু তারা তাকে গ্রহণ করেনি বলে তিনি দিন ই ইলাহি নামে একটা নতুন ধর্মের প্রবর্তন করেছিলেন। সেই সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রাজা রামমোহন রায়, তবে রাজা রামমোহন রায় এই সতীদাহ প্রথা রদ করার জন্য একটা অনুগামী পেয়েছিলেন, অনুগামী দল। যে অনুগামীদের মধ্যে প্রধান ছিলেন জানবাজারের রাজা বাবু রাজচন্দ্র দাস। তারপরেই আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে পাবো হেনরি লুই ভিভিয়ান ডিরিজিও। সেই ডিরিজিওর নেতৃত্বে ইয়ং বেঙ্গল। এই ইয়ং বেঙ্গল কিন্তু এবছর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখনো পর্যন্ত ইয়ং বেঙ্গল আন্দোলন সম্পর্কে সেরকম কোনো প্রশ্ন আসেনি। সমাজ সংস্কারে ইয়ং বেঙ্গল আন্দোলন উগ্র সমাজ সংস্কার আন্দোলন, যে কারণে তার আন্দোলনকে অনেকে কালাপাহাড়ি নীতি বলে চিহ্নিত করেছেন। সেই ইয়ং বেঙ্গল আন্দোলন তোমাদের আসতে পারে। ইয়ং বেঙ্গল আন্দোলন কেন ব্যর্থ হয়? এই ইয়ং বেঙ্গল আন্দোলনের ব্যর্থতা এবং পরবর্তীকালে আর একটা প্রশ্ন দেখবো নবজাগরণের সীমাবদ্ধতা, দুটো প্রশ্নের পয়েন্টগুলো কিন্তু এক করে লিখে দেওয়া যাবে। তাহলে সেই ইয়ং বেঙ্গল আন্দোলন এবছর কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রবর্তন 1856 খ্রিস্টাব্দে ক্যানিং বিধবা বিবাহ আইন পাশ করেন, এবং ডিসেম্বর মাসে সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন কালীমতী নামক এক বিধবা কন্যাকে বিবাহ করে ইতিহাস সৃষ্টি করেন। তাহলে এই যে বিধবা বিবাহ প্রবর্তনের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিভাবে বিধবা বিবাহ প্রবর্তন করেছিলেন সেটা কিন্তু এখানে কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের এই অংশটা শেষ হলো, এবং এখানে দুটো টুকরো কথা রয়েছে। একটি টুকরো কথা রয়েছে দানবীর হাজী মোহাম্মদ মহসিন, হুগলি জেলার দানবীর নামে পরিচিত, দরিদ্রদের বন্ধু সেই হাজী মোহাম্মদ মহসিনের অবদান। হুগলির ইমামবাড়া হসপিটাল, মহসিন কলেজ, অসম্ভব রকমের তিনি দান ধ্যান করে গেছেন। এমনকি তার দান থেকেই তার যে সঞ্চিত অর্থ, সেই সঞ্চিত অর্থ থেকেই দরিদ্র মুসলমানদের উন্নয়নের জন্য ওয়াকফ বোর্ড। পরবর্তী অংশ রয়েছে যে 19 শতকের বাংলার ধর্ম সংস্কার। এই ধর্ম সংস্কারের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে ব্রাহ্ম সমাজের ভাঙন ও বিবর্তন। এটা বেশ কিছুটা বড় হবে কিন্তু খুব সহজ। বারবার ব্রাহ্ম সমাজের ভাঙন দেখা গেছে। রামমোহন রায়ের মৃত্যুর পর কিছুদিনের জন্য গতিহীন হয়ে পড়েছিল নেতৃত্বের অভাবে। তারপরে 1843-এ দেবেন্দ্রনাথ ঠাকুর হাল ধরেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে কেশবচন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গাঙ্গুলি, আগেই বললাম, তারা যুক্ত হলে ব্রাহ্ম সমাজ গতিশীল হয়ে পড়ে। কেশবচন্দ্র সেন তাকে সর্বভারতীয় রূপ দেন, নৈশ বিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠান স্থাপনের মধ্য দিয়ে, সংগত সভা, এরকম বেশ কিছু সভা প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এমন সময় দেবেন্দ্রনাথ ঠাকুর একটা গ্রন্থ রচনা করেন, হিন্দু ধর্মের পূজা পদ্ধতি। এই গ্রন্থ রচনা করে দেবেন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন বা প্রচার করেছিলেন যে ব্রাহ্ম ধর্ম হিন্দু ধর্মের বিশুদ্ধ রূপ। কিন্তু কেশবচন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গাঙ্গুলিরা মনে করতেন ব্রাহ্ম ধর্ম স্বতন্ত্র ধর্ম। ফলে
এই যে মতবিরোধ, যে মতবিরোধে ব্রাহ্ম সমাজ প্রথম বিভক্ত হয়ে পড়ে 1866 সালে, যেখানে দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম সমাজ পরিচিতি লাভ করে সাধারণ ব্রাহ্ম সমাজ নামে, আর কেশবচন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গাঙ্গুলি এরা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এরপর দেখো ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ নানান সমাজ সংস্কারমূলক কাজ করেছে, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে 1872 সালে 3 আইন। এখানে একটা জিনিস মনে রেখো, 3 আইন কি কি? 3 আইন হচ্ছে অনেক বইয়ে লেখা আছে। বাল্যবিবাহ রদ, বিধবা বিবাহ প্রবর্তন এবং বহু বিবাহ রদ। খেয়াল করো, বিধবা বিবাহ প্রবর্তন কিন্তু 1856 হয়ে গেছে, সুতরাং 3 আইনের মধ্যে বিধবা বিবাহ প্রবর্তন কিন্তু পড়বে না। 3 আইন কি কি? বাল্য বিবাহ রদ, বহু বিবাহ রদ এবং অসবর্ণ বিবাহ প্রবর্তন। অসবর্ণ বিবাহ প্রবর্তন, এই 3 আইন যখন পাস হলো 1872 খ্রিস্টাব্দে, বাল্য বিবাহ রদ হয়ে গেল। কিন্তু তার মূল কাণ্ডারি ছিল ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গাঙ্গুলি এরা। এই আইনকে উপেক্ষা করে কেশবচন্দ্র সেন তার নিজের নাবালিকা কন্যা সুনীতি দেবীর সঙ্গে কুচবিহারের নাবালক রাজপুত্র নৃপেন্দ্র নারায়ণের বিবাহ দিলে শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গাঙ্গুলি, বিজয় কৃষ্ণ গোস্বামী এদের সঙ্গে বিরোধ বাঁধে। কেশবচন্দ্র সেনের ফলে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ দুটো ভাগে ভাগ হয়ে যায়। শিবনাথ শাস্ত্রীরা গঠন করেন সাধারণ ব্রাহ্ম সমাজ, অপরদিকে শ্রী রামকৃষ্ণ দেবের দ্বারা প্রভাবিত হয়ে কেশবচন্দ্র সেন 1880 খ্রিস্টাব্দে নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এই নববিধান সম্পর্কে একটি আলাদা ভিডিওই করব। নববিধান আমাদের সমাজ সংস্কারের ক্ষেত্রে, তারপরে দেখো ব্রাহ্ম সমাজে বারবার ভাঙন বিবর্তন জনসমাজে একটা ব্যাপক প্রভাব ফেলে, যে কারণে অল্প দিনের মধ্যে সেটা স্তব্ধ হয়ে যায়। তারপরেই আমরা দেখতে পাবো শ্রীরামকৃষ্ণ দেবের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ, যত মত তত পথ, এরই ব্যাখ্যা, যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের কাছ থেকে, ধর্মীয় সম্প্রদায়ের ধর্মগুরুদের কাছ থেকে বিভিন্ন ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ, এবং জ্ঞান লাভ করে তিনি একটি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, সব ধর্মের মূল কথা কিন্তু এক। তারপরেই আমাদের পরবর্তী প্রশ্ন, এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নব্য বেদান্ত ধর্ম। বেদান্ত ধর্মকে আধুনিক এবং যুগোপযোগী করে তোলার ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অবদান। ম্যান মেকিং রিলিজিয়নের প্রবক্তা স্বামী বিবেকানন্দ, সেই স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত ধর্ম, এখানে রামকৃষ্ণ দেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে সুনির্দিষ্ট ধর্মকে দূরে সরিয়ে রেখে মানুষ তৈরির ধর্মের উপর জোর দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ মানুষ তৈরির ধর্মের উপর জোর দিয়েছিলেন। তারপরে দেখো টুকরো কথার মধ্যে লালন ফকির বাউল গানের স্রষ্টা। এটা অবজেক্টিভ টাইপের প্রশ্ন আসতেই পারে, বিজয় কৃষ্ণ গোস্বামী, নব্য বৈষ্ণব ধর্ম। আমরা পরবর্তী সময়ে উত্তর সম্পর্কে আলোচনা করব, বিজয় কৃষ্ণ গোস্বামী, স্বামী বিবেকানন্দ আর নব্য বৈষ্ণব ধর্ম কি। তারপরে রয়েছে নবজাগরণ। এই নবজাগরণ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলার নবজাগরণের প্রকৃতি এবং চরিত্র, অর্থাৎ বাংলার নবজাগরণকে ইউরোপের নবজাগরণের সঙ্গে তুলনা করা হয় না কেন? বাংলার নবজাগরণকে ইউরোপের নবজাগরণের সঙ্গে তুলনা করা হয় না কেন? বাংলার নবজাগরণ ইউরোপের নবজাগরণের চেয়ে আলাদা, আর নবজাগরণের সীমাবদ্ধতা। এই প্রশ্ন কয়েকটাই কিন্তু এখান থেকে, এর বাইরে আর কোনো প্রশ্ন করার দরকার নেই। এই কয়েকটাকে তৈরি করো 2026-এর মাধ্যমিকের জন্য। এছাড়াও কিছু কিছু শর্ট প্রশ্ন রয়েছে, সেটা শর্ট প্রশ্নে যখন ভিডিও আলোচনা করব তখন সেটা পেয়ে যাবে, অন্যান্য প্রশ্নগুলো পেয়ে যাবে। আজ এ পর্যন্তই। এর পরের ভিডিওতে থাকবে মাধ্যমিকের পরপর একাধিক বিষয় ভূগোল আলোচনা, এবং সেই সঙ্গে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভূগোল আলোচনা। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন।